সুপ্রিয় ছাত্রীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। পরিচিতি। আমি মোহাম্মদ শওকত হোসেন, সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ, কেরানীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজ, কেরানীগঞ্জ, ঢাকা। বিষয় জীববিজ্ঞান প্রথম পত্র, উদ্ভিদ বিজ্ঞান, একাদশ দ্বাদশ শ্রেণী। আজকের চ্যাপ্টারের নাম উদ্ভিদ শারীরতত্ত্ব। ছবিটি দেখে কি মনে হয়? এখানে একটি চক্র রয়েছে, যে চক্রটি সম্পন্ন হতে দুইটি বিশেষ জায়গা বা অবস্থান প্রয়োজন রয়েছে। তোমরা কি বলতে পারবে এটি কিসের চক্র? এটি হচ্ছে C4 সাইকেল অথবা হ্যাচ ও স্ল্যাক চক্র। এখানে দুইটি অংশ হচ্ছে মেসোফিল সেল এবং বান্ডল শীথ সেল। এই চক্রটি সম্পন্ন হতে দুটি জায়গারই প্রয়োজন রয়েছে। আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে হ্যাচ ও স্ল্যাক চক্র বা C4 চক্র। শিখন ফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা হ্যাচ ও স্ল্যাক চক্র কি তা বলতে পারবে। হ্যাচ ও স্ল্যাক চক্র অঙ্কন করতে পারবে। হ্যাচ ও স্ল্যাক চক্র ব্যাখ্যা করতে পারবে। C3 উদ্ভিদ এবং C4 উদ্ভিদের মধ্যে পার্থক্য জানতে পারবে। ক্যালভিন চক্র এবং হ্যাচ ও স্ল্যাক চক্রের মধ্যে পার্থক্য জানতে পারবে। হ্যাচ ও স্ল্যাক চক্র বা C4 চক্র। এইচপি কর্সচ্যাক ও তার সহযোগীরা তেজস্ক্রিয় কার্বন ডাই অক্সাইড প্রয়োগ করে ইক্ষু উদ্ভিদে এবং একই পদ্ধতি ব্যবহার করে ওয়াই কার্পিলিভ ও তার সহযোগীরা ভুট্টা উদ্ভিদ নিয়ে গবেষণা করে 4 কার্বন বিশিষ্ট ম্যালিক অ্যাসিড ও অ্যাসপারটিক অ্যাসিডে 70 থেকে 80 ভাগ চিহ্নিত কার্বন দেখতে পান। অর্থাৎ গবেষণায় ব্যবহৃত তেজস্ক্রিয় কার্বন ডাই অক্সাইড কোনো C3 পদার্থ সৃষ্টিতে অংশগ্রহণ করে না, বরং C4 পদার্থ সৃষ্টিতে অংশগ্রহণ করেছে। এটি ক্যালভিন চক্রের ব্যতিক্রম। পরবর্তীতে এমডি হ্যাচ ও সিআর স্ল্যাক নামক দুজন অস্ট্রেলীয় বিজ্ঞানী ইক্ষু উদ্ভিদ নিয়ে আরো বিস্তারিত গবেষণা করে। কার্বন বিজারণের এ ভিন্ন পথকে সুন্দরভাবে ব্যাখ্যা করেন। অর্থাৎ ইক্ষু উদ্ভিদেই পূর্ণাঙ্গভাবে এই গতিপথ প্রথম আবিষ্কৃত হয়, যা পরে হ্যাচ অ্যান্ড স্ল্যাক গতিপথ বা C4 চক্র হিসেবে স্বীকৃতি পায় 1970 সালে। এটি ডাইকার্বক্সিলিক চক্র নামেও পরিচিত। বর্তমানে 16টি গোত্রের বহু উদ্ভিদে এই গতিপথ আবিষ্কৃত হয়েছে। পাতার মেসোফিল কোষ এবং বান্ডল শীথ কোষ সম্মিলিতভাবে এই গতিপথ সম্পন্ন করে। ফসফোইনোল পাইরুভেট কার্বক্সিলেজ এবং পাইরুভেট অর্থোফসফেট ডাইকাইনেজ এনজাইম মেসোফিল কোষে সীমাবদ্ধ থাকে। ডিকার্বক্সিলেজ সমূহ এবং ক্যালভিন চক্রের
সকল এনজাইম বান্ডলশীট কোষে সীমাবদ্ধ থাকে। আমরা এখন হ্যাচ ও স্ল্যাক চক্রটি ব্যাখ্যা করব। আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটি অংশ, একটি মেসোফিল কোষ আর একটি হচ্ছে বান্ডলশীট কোষ। প্রথমে মেসোফিল কোষে অবস্থিত ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, যেটি ৩ কার্বন বিশিষ্ট একটি যৌগ, এর সাথে বায়ুস্থ কার্বন ডাই অক্সাইড মিলিত হয়ে ৪ কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড সৃষ্টি করে। এই বিক্রিয়ায় কার্বক্সিলেজ এনজাইম সহায়তা করে। যেহেতু অক্সালো অ্যাসিটিক অ্যাসিড ৪ কার্বন বিশিষ্ট একটি যৌগ, এই জন্য হ্যাচ ও স্ল্যাক চক্রকে C4 চক্র বলা হয়। অক্সালো অ্যাসিটিক অ্যাসিডটি ডিহাইড্রোজিনেস এনজাইমের সহায়তায় ৪ কার্বন বিশিষ্ট ম্যালিক অ্যাসিড বা অ্যাসপার্টিক অ্যাসিডে রূপান্তরিত হয়। ম্যালিক অ্যাসিড বা অ্যাসপার্টিক অ্যাসিডটি পাতার মধ্যে যে কোষের মধ্যে প্লাজমোডেজমাটা রয়েছে তার মাধ্যমে মেসোফিল কোষ থেকে বান্ডলশীট কোষে স্থানান্তর হয়। পরবর্তীতে এই ম্যালিক অ্যাসিড ও অ্যাসপার্টিক অ্যাসিড ডিকার্বক্সিলেজ এনজাইমের উপস্থিতিতে পাইরুভিক অ্যাসিডে রূপান্তরিত হয়। তখন কার্বন ডাই অক্সাইড মুক্ত হয়। এই কার্বন ডাই অক্সাইড তখন C3 চক্রে প্রবেশ করে চক্রটি সম্পন্ন করে এবং খাবার বা গ্লুকোজ তৈরি করে। বান্ডলশীট কোষে তৈরি পাইরুভিক অ্যাসিড তখন প্লাজমোডেজমাটা দিয়ে আবার মেসোফিল কোষে স্থানান্তর হয়। মেসোফিল কোষে পাইরুভিক অ্যাসিড আবার কাইনেজ এনজাইমের উপস্থিতিতে এটিপি থেকে এডিপিতে এবং ফসফোইনল পাইরুভিক অ্যাসিডে রূপান্তরিত হয়। এইভাবেই মূলত এই চক্রটি সম্পূর্ণ হয়। চক্রটি যদি তোমরা ভালোভাবে মুখস্থ করতে পারো তাহলে তোমরা এটি দেখে দেখেই বর্ণনা করতে পারবে। আগের স্লাইডে আমরা চক্রটি দেখে দেখে ব্যাখ্যা করেছি। এখন আমরা বইয়ের ভাষায় চক্রটি ব্যাখ্যা করব। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড পরে ম্যালিক অ্যাসিড অথবা অ্যাসপার্টিক অ্যাসিডে পরিণত হয়। ডিহাইড্রোজেনেস এনজাইম এই বিক্রিয়ার সহযোগিতা করে। এখানে NADPH প্লাস H প্লাস যুক্ত হয়ে NADP তৈরি করে। প্রথম স্থায়ী পদার্থ ৪ কার্বন বিশিষ্ট বলে এই চক্রকে C4 চক্র বলা হয়। যেসব উদ্ভিদে C4 চক্রের মাধ্যমে কার্বন বিজারণ হয় তাদেরকে C4 উদ্ভিদ বলে। ম্যালিক অ্যাসিড বা অ্যাসপার্টিক অ্যাসিড মেসোফিল কোষ থেকে প্লাজমোডেজমাটা দিয়ে বান্ডলশীট কোষে প্রবেশ করে। বান্ডলশীট কোষে ম্যালিক অ্যাসিড বা অ্যাসপার্টিক অ্যাসিড এক অণু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে ৩ কার্বন বিশিষ্ট পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়। এই বিক্রিয়ায় NADP অংশগ্রহণ করে এবং NADPH প্লাস H প্লাস তৈরি করে। উৎপন্ন কার্বন ডাই অক্সাইড সরাসরি C3 চক্রে প্রবেশ করে এবং চক্রটি এখানে সুসম্পন্ন হয়। এই বিক্রিয়া ডিকার্বক্সিলেজ এনজাইম সহযোগিতা করে। পাইরুভিক অ্যাসিড বান্ডলশীট কোষ থেকে প্লাজমোডেজমাটা দিয়ে মেসোফিল কোষে প্রবেশ করে। পাইরুভিক অ্যাসিড মেসোফিল কোষে পাইরুভিক অ্যাসিড কাইনেজ এনজাইমের সহযোগিতায় ফসফোইনল পাইরুভিক অ্যাসিড পুনঃউৎপাদন করে এবং এই চক্রটি চালু থাকে। এখানে একটি এটিপি থেকে একটি এডিপি তৈরি হয়। বান্ডলশীট কোষে কার্বন ডাই অক্সাইডের অভাব হয় না, তাই কোনো
ফটো রেসপিরেশন হয় না, ফলে কার্বন বিজারণ হার অধিক হয়। আমরা এখন দেখব C3 উদ্ভিদ এবং C4 উদ্ভিদের মধ্যে পার্থক্য। এই পার্থক্যটি অনেক সময় পরীক্ষাতে চলে আসে। অবশ্যই এই পার্থক্যটি তোমাদেরকে ভালো করে মুখস্থ করতে হবে। C3 উদ্ভিদ উচ্চ তাপমাত্রায় খাপ খাইয়ে নিতে সক্ষম নয়, কিন্তু C4 উদ্ভিদ উচ্চ তাপমাত্রায় খাপ খাইয়ে নিতে সক্ষম। C3 উদ্ভিদ পাতার বান্ডল শীটকে ঘিরে মেসোফিল কোষের কোনো পৃথক স্তর থাকে না, কিন্তু C4 উদ্ভিদ পাতার বান্ডল শীটকে ঘিরে অরীয়ভাবে সজ্জিত মেসোফিল কোষের ঘন স্তর বিদ্যমান। একে ক্রাঞ্চ অ্যানাটমি বলে। C3 উদ্ভিদ গঠনগতভাবে ক্লোরোপ্লাস্ট একই রকম, কিন্তু C4 উদ্ভিদ গঠনগতভাবে এখানে ক্লোরোপ্লাস্ট দুই রকম। একটি হচ্ছে গ্রানাযুক্ত মেসোফিল ক্লোরোপ্লাস্ট এবং অন্যটি হচ্ছে গ্রানাবিহীন বান্ডল শীট ক্লোরোপ্লাস্ট। C3 উদ্ভিদ সালোক সংশ্লেষণের জন্য বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব কমপক্ষে 50 ppm পার্টস পার মিলিয়নের প্রয়োজন হয়। এর রেঞ্জ হচ্ছে 50 থেকে 150, কিন্তু C4 উদ্ভিদ সালোক সংশ্লেষণের জন্য বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব কমপক্ষে 0.10 ppm প্রয়োজন। এর রেঞ্জ হচ্ছে 0.10 থেকে 10 ppm। C3 উদ্ভিদ মেসোফিল কোষে আলোক বিক্রিয়া এবং ক্যালভিন চক্র সম্পন্ন করে, কিন্তু C4 উদ্ভিদ মেসোফিল কোষে আলোক বিক্রিয়া এবং বান্ডলশীট কোষে কার্বন ডাই অক্সাইড সৃষ্টি ও ক্যালভিন চক্র সম্পন্ন হয়। C3 উদ্ভিদ মনে করা হয় বেশিরভাগ C3 উদ্ভিদ অপেক্ষাকৃত শীত প্রধান অঞ্চলে উৎপত্তি লাভ করেছে, আর সেক্ষেত্রে C4 উদ্ভিদ মনে করা হয় বেশিরভাগ C4 উদ্ভিদ উষ্ণমণ্ডলে উৎপত্তি লাভ করেছে। C3 উদ্ভিদের সালোক সংশ্লেষণ হার কম, কিন্তু C4 উদ্ভিদের সালোক সংশ্লেষণ হার বেশি। C3 উদ্ভিদ স্বাভাবিক পরিমাণের চেয়ে 1% বেশি অক্সিজেনের উপস্থিতি সালোক সংশ্লেষণ বাধাপ্রাপ্ত হয়, কিন্তু C4 উদ্ভিদ অতিরিক্ত অক্সিজেনের উপস্থিতিতে সালোক সংশ্লেষণ বাধাপ্রাপ্ত হয় না। C3 উদ্ভিদগুলো হচ্ছে ধান, গম, বার্লি, আম, জাম, কাঁঠাল সহ প্রায় 85% উদ্ভিদই হচ্ছে C3 উদ্ভিদ। আর C4 উদ্ভিদ হচ্ছে গিনি ঘাস, ইক্ষু, ভুট্টা, মুথা ঘাস ইত্যাদি। ক্রাঞ্চ অ্যানাটমি বিষয়টিকে আমরা একটু বলি। ক্রাঞ্চ অ্যানাটমি হলো উচ্চ তাপমাত্রায় খাপ খাইয়ে নেয়ার জন্য C4 উদ্ভিদ সমূহের পাতার বিশেষ অন্তর্গঠন। C4 উদ্ভিদের পাতার বান্ডল শীথের চারিদিকে ক্ষুদ্র ক্লোরোপ্লাস্ট যুক্ত মেসোফিল টিস্যুর যে বিশেষ বলয় থাকে তাকে ক্রাঞ্চ অ্যানাটমি বলে। এরা উদ্ভিদকে অল্প পরিমাণ কার্বন ডাই অক্সাইডের উপস্থিতিতে সালোক সংশ্লেষণে সহায়তা করে। এর মেসোফিল টিস্যুতে আলোক বিক্রিয়া এবং বান্ডলশীট টিস্যুতে কার্বন ডাই অক্সাইড সৃষ্টি ও ক্যালভিন চক্র সম্পন্ন হয়। এখন আমরা দেখব ক্যালভিন চক্র ও হ্যাচ ও স্ল্যাক চক্রের মধ্যে পার্থক্য। এর আগে আমরা দেখেছি C3 উদ্ভিদ এবং C4 উদ্ভিদের মধ্যে পার্থক্য। এই দুটি চক্রের মধ্যে বেশ অনেক মিল রয়েছে, কিন্তু যদি চক্র এবং চক্রের মধ্যে পার্থক্য আসে তাহলে এটি লিখতে হবে, আর যদি উদ্ভিদে উদ্ভিদে পার্থক্য আসে তাহলে পূর্ববর্তী স্লাইডে আমরা যেটি দেখেছি সেটি লিখতে হবে। ক্যালভিন চক্র শুধুমাত্র মেসোফিল কোষে হয়, কিন্তু হ্যাচ ও স্ল্যাক চক্র মেসোফিল ও বান্ডলশীট কোষে হয়, দুটোতেই হয়। ক্যালভিন চক্রে ফটোরেসপিরেশন ঘটে, কিন্তু হ্যাচ ও স্ল্যাক চক্রে ফটোরেসপিরেশন ঘটে না।
ক্যালভিন চক্রের প্রথম কার্বন ডাই অক্সাইড গ্রহীতা হচ্ছে রাইবোলোজ 1,5-বিসফসফেট। হ্যাচ ও স্ল্যাক চক্রের প্রথম কার্বন ডাই অক্সাইড গ্রাহক হচ্ছে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। ক্যালভিন চক্রে কার্বন ডাই অক্সাইড ফিক্সেশন যে এনজাইম তার নাম হচ্ছে রুবিস্কো এনজাইম। আর হ্যাচ ও স্ল্যাক চক্রের সেটি হচ্ছে কার্বক্সিলেজ। ক্যালভিন চক্রের প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, 3 কার্বন বিশিষ্ট একটি যৌগ। এবং হ্যাচ ও স্ল্যাক চক্রের প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। ক্যালভিন চক্রে কার্বন ডাই অক্সাইডের জন্য কার্বক্সিলেজের দক্ষতা হচ্ছে মধ্যম প্রকৃতির। আর হ্যাচ ও স্ল্যাক চক্রের কার্বন ডাই অক্সাইডের জন্য কার্বক্সিলেজ এনজাইমের দক্ষতা হচ্ছে উচ্চ পর্যায়ের। ক্যালভিন চক্রে ক্লোরোপ্লাস্ট ধরন হচ্ছে একই রকম, কিন্তু হ্যাচ ও স্ল্যাক চক্রে ক্লোরোপ্লাস্ট হচ্ছে দুই ধরনের, একটি হচ্ছে বান্ডল শীট ক্লোরোপ্লাস্ট এবং অপরটি হচ্ছে মেসোফিল ক্লোরোপ্লাস্ট। ক্যালভিন চক্র 10 ডিগ্রি সেলসিয়াস থেকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হচ্ছে এর আদর্শ তাপমাত্রা, কিন্তু হ্যাচ ও স্ল্যাকের চক্রের ক্ষেত্রে এর আদর্শ তাপমাত্রা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস থেকে 45 ডিগ্রি সেলসিয়াস। কার্বন ডাই অক্সাইড ঘনত্বের ক্ষেত্রে ক্যালভিন চক্রে প্রতি মিলিয়নে কমপক্ষে 50 ppm কার্বন ডাই অক্সাইড থাকা প্রয়োজন, কিন্তু হ্যাচ ও স্ল্যাক চক্রের ক্ষেত্রে কমপক্ষে 0.10 ppm কার্বন ডাই অক্সাইড থাকলেই চলবে। মূল্যায়ন। হ্যাচ ও স্ল্যাক চক্র কি? C3 উদ্ভিদ এবং C4 উদ্ভিদের মধ্যে পার্থক্য লিখো। আশা করি তোমরা এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে। বাড়ির কাজ। হ্যাচ ও স্ল্যাক চক্রটি অঙ্কন করবে। আশা করি তোমরা সবাই নির্ভুলভাবে এই চক্রটি অঙ্কন করতে পারবে। আজকের এই ক্লাসটি করার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি এই ক্লাসটির মাধ্যমে তোমরা C4 চক্র বা হ্যাচ ও স্ল্যাক চক্র সম্পর্কে অনেক ধারণা লাভ করেছো। তারপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা ক্লাসে যে বইটি ফলো করি সেই বইটির যদি সাহায্য নাও তোমরা অনেক প্রশ্ন উত্তর সেখানে পাবে। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।